বর্তমান প্রেক্ষাপটে পরকীয়া যে কত ভয়ঙ্কর রূপ নিতে পারে এই মুভিটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। চাকরির সুবাদে স্বামী যখন বাইরে থাকেন স্ত্রীকে রেখে যান মা বাবাকে দেখাশোনার জন্য, আর স্ত্রী এই সুযোগটা কাজে লাগিয়ে তার বয়ফ্রেন্ডকে ডেকে আনে বাসায়, আর অসুস্থ শাশুড়িকে দুইজন মিলিয়ে শেষ করে দেয়। এসব ঘটনা আড়াল থেকে অসুস্থ শ্বশুর দেখে নেয়, তখন প্রিয়তমা স্ত্রীর কঠিন বদলা নিতে চায় সে। মালায়ালাম মুভি মানে নতুন কিছু, অ্যাকশন, থ্রিলার, লাভ, ক্রাইম সবকিছুরই মিক্সড আপ। আজ এক্সপ্লেন করব মালায়ালাম একটি অসাধারণ মুভি ওডাল। চলুন পুরো মুভির গল্পটি জানা যাক। শাইনি তো ফোনেই লেগে আছে, কিরণের সাথে সবসময় কথা বলেছে। কয়েকদিন থেকে তাদের দেখা সাক্ষাৎ নাই। কিরণ বারবারই দেখা করতে চাচ্ছিল, কিন্তু মহিলাদের যে সমস্যাগুলো হয় শাইনি সেই সমস্যায় ভুগতেছিল। আর 2-4 দিনেই ঠিক হয়ে যাবে, ব্যাস তারপর দেখা। কিরণ একটু ঠাট্টা করেই বলতেছিল, 3-4 দিন পর দেখা হলে কিন্তু আমার বিরুদ্ধে মামলাও হতে পারে, সেটা দেখা যাবে। দেখা হওয়ার পর শাইনির ভাষায় এদিকে নানাপ্পা পুরাতন সাদা কালো অ্যালবামগুলো কালারাইজ করতেছিল, ইচ্ছে মতো রং রাগাচ্ছিল, কারোবা দাড়ি কারোবা গোব আঁকতেছিল। সে কাজের লোকটিও কাজ করতেছিল বাড়িতে, আর এগুলো দেখাশোনা করতেছিল কুটিচ্চা। এ বাড়ির কর্তা তিনি। অবসর জীবনযাপন করতেছেন, ঘন জঙ্গলের পাশে পাহাড়ের কোল ঘেঁষে এই বাড়িতে থাকেন কুটিচ্চা। ছেলে চাকরির সুবাদে বাইরে থাকেন, ভালো একটি জব করে বাইরে সে। আর স্ত্রী শাইনিকে রেখে গেছে তার বাবা মাকে দেখাশোনার জন্য। শাইনির একটি ছেলেও আছে, অর্থাৎ কুটিচ্চার নাতি নানাপ্পা। বয়স 5 বছরের মতো, স্কুলে পড়াশোনা করে। বিশ্রামের জন্য কাজের লোকটি কুটিচ্চার কাছে গিয়ে বসে, তারা গল্প করতেছিল। আর করোনার সময়কাল ছিল, এ সময় বাড়ির ময়লা নির্গমন পাইপ দিয়ে ময়লা বেরোচ্ছিল, দুর্গন্ধও ছড়াচ্ছিল আশেপাশে। এ বিষয়টি কুটিচ্চাকে বলে কাজের লোক। কুটিচ্চার এটা সহ্য হয়ে গেছে, অনেক বছর থেকে এই সমস্যায় ভুগতেছে তারা। বাড়িতে আরো একজন কাজের লোক আছে, কাজ শেষে একটু হাত মুখ ধুয়ে নাস্তা করার জন্য বসে। এদিকে শাইনি এখনো সেই কথাতেই মজে আছে কিরণের সাথে। কিরণ 2 বছরের সিনিয়র ছিল কলেজে, একটু তো রেসপেক্ট আশা করে শাইনি। আর কিরণ তো ছিল বেজায় দুষ্ট, এসবই তোয়াক্কাই করে না সে। এরকম দুষ্ট মিষ্টি কথা দিয়ে প্রেমে ফেলেছে শাইনিকে। যাই হোক, এখন রাখতে হবে শাইনিকে। কিরণকে একটি গুড বাই কিস দিয়ে রেখে দেয় ফোন। সেই কাজের মহিলাটির জন্য চা বানিয়ে দেয়, কিন্তু এবারের খাবার কারোরই পেটে যাচ্ছে না, আর এজন্য চাগুলো ডাস্টবিনেই ফেলে দেয়। বাসার ভেতরে আরো একজন কাজের লোক আছেন, আর ইনি হলেন শাইনির শাশুড়ি। গত 4 বছর থেকে বিছানায় শয্যাশায়ী, অর্থাৎ কুটিচ্চার ওয়াইফ। পরম যত্নে সেই কাজের মহিলাটি অর্থাৎ রানী কুটিচ্চার ওয়াইফের যত্ন নিচ্ছিল। শরীর মোছামুছি শেষে টেলকম পাউডারও লাগিয়ে দেয় গায়ে, যাতে গায়ে থেকে সুগন্ধি ছড়ায়। ময়লাযুক্ত কাপড়গুলো বাইরে এনে পুড়িয়ে দেয়। এদিকে কুটিচ্চা তার ওয়াইফের রুমে আসে। টুল নিয়ে পাশে বসতে হবে, খাটে বসা যাবে না, অনেক পুরাতন খাট ভেঙেও যেতে পারে। কুটিচ্চা একটি চোখে দেখতে পারতো না, এক চোখ দিয়ে এপাশ ওপাশ দেখে কাছে গিয়ে বসে। কি আজ বেশ তো সুগন্ধ ছড়াচ্ছে, আর অনেক সুন্দর লাগছে তোমাকে। এত বছর থেকে শয্যাশায়ী থাকা অবস্থাতেও এতটুকু বিরক্ত লাগেনি কুটিচ্চার। সবসময়ই বসে গল্প করে ওয়াইফের কাছে, যেন তার ওয়াইফ কোনো বিরক্ত না হয় তার জীবনের প্রতি। তার ওয়াইফ করুণ দৃষ্টিতে তাকিয়েছিল কুটিচ্চার দিকে, আর কুটিচ্চা তো তার চোখের ভাষাও বুঝে। না না, এ সপ্তাহেও তোমার ছেলে আসেনি শহর থেকে, অনেক কাজের চাপ, পরের সপ্তাহে ঠিকই আসবে, দেখে নিও তুমি। একটি হতাশার ছাপ দেখা যাচ্ছিল তার মুখে। দুঃখ করো না, আমি তো আছি। শাইনির একটিমাত্রই কাজ সারাক্ষণ ফোনে কথা বলা কিরণের সাথে। গোসলে যাবে শাইনি, সুতরাং ফোন কাটতে হবে। এ সময় কিরণ আবদার করে বসে, গোসলে গিয়ে তাকে ভিডিও কল দিতে হবে। কি করার, প্রেমিকের আবদার মানতেই হবে, কিন্তু পুরোটা তাকে দেখানো যাবে না। বাথরুমে গিয়ে কিরণের আবদার মেটাতে ঠিকই কল দেয় সে। আজ সামাদ এসেছে কিরণের কাছে গল্প টল্প করতে, মাঝে মধ্যে আসে সে। শাইনির কথাও জানতে চায়, কি অবস্থা তার। শাইনির সাথে দেখা করতে সামাদি হেল্প করে সব সময়। কি অবাক হচ্ছেন, পালিয়ে দেখা করবে কেন যদি তার স্ত্রী হয়? জি না, কিরণ শাইনির স্বামী ছিল না। শাইনির কলেজের জুনিয়র ছিল, আর বাবার এলাকাতেই বাড়ি তার। স্বামী অনেকদিন থেকেই বাইরে থাকে চাকরির জন্য। এই ফাঁকে সময় কাটানোর জন্য কিরণের সাথে কথা বলে সে। শুধু সময় কাটানো না, আরো অনেক কিছু আর কি। রাতে এরা সবাই বসে প্রার্থনা করতেছিল। এই সময়টি তো কিরণ বারবার ফোন দিচ্ছিল। আর এখানে রানী হঠাৎ করে বলে, সকালে আমি চলে যাব। শাইনি জানতে চাই এরকম হঠাৎ করেই কেন, যেহেতু করোনার সময়কাল ছিল, কখন লকডাউন দেবে কে জানে। এজন্য রানী দ্রুত চলে যেতে চাচ্ছিল, কিন্তু এটা তো রানীর ছিল বাহানা। রানী আর রোগীর সেবা যত্ন করতে চাচ্ছিল না। প্রতিদিন ময়লা পরিষ্কার করা, সেবা যত্ন করা, এতে বিরক্ত হয়ে গেছে রানী। তাই সে কাল সকালেই চলে যেতে চাচ্ছিল। এভাবে হঠাৎ করে বললে কিভাবে সম্ভব? অন্য একটি কাজের মেয়েও তো খুঁজতে হবে শাইনিকে, আর কাউকে না পাওয়া গেলে শাইনি তো এসব নিজেকেই করতে হবে। শাইনিও গত 4 বছর থেকে এগুলো করতে করতে অতিষ্ঠ হয়ে গেছে। পাশের রুম থেকে কুটিচ্চা সবই শুনতেছিল। করুণ দৃষ্টিতে চাকিয়েছিল এক নজরে কুটিচ্চা তার স্ত্রীর দিকে। তারা তো ছিল বৃদ্ধ, ছেলের বউয়ের উপরই নির্ভরশীল। রাতে রানী তার পাওনা দাওনাগুলো বুঝে নেয়। খুব ভোরের ট্রেনেই চলে যাবে সে, সব টাকাগুলো একেবারেই বুঝে নেয়। বোঝা যাচ্ছিল রানী আর ফিরবে না কখনো।
কুটিচ্চা নিজেই বাসাতে কাজ করতেছিল, তার নাতি নানাপ্পা সাহায্য করতেছিল তাকে। এটা দেখে শাইনি তার ছেলেকে বলতেছিল হাত পায়ে লেগে যাবে, কিন্তু ওখান থেকে চলে আসো। কেন জানি দাদুদের কাছে নাতিরা থাকলে বাবা মা একটু বিরক্তই হয়। কুটিচ্চা নিজেই খুব যত্ন সহকারে তার স্ত্রীর হাত পা মুছে দিচ্ছিল। যেহেতু কাজের মেয়ে রানী ছিল না, শাইনিও সাহায্য করতেছিল তাকে। এই অসহায় অসুস্থ মানুষটির দেখাশোনার দায়িত্ব তো এখন তাদের। শাইনির চোখে মুখে বিরক্ত স্পষ্ট। সে এগুলো করতে চাচ্ছিল না, কিন্তু না করেও উপায় নেই। পক্ষান্তরে কুটিচ্চা খুব যত্ন সহকারে হাত পা মুছে দিচ্ছিলেন। পিঠের দিকের অবস্থা একটু বেশি খারাপ, এক পাশে শুয়ে থাকতে থাকতে ক্ষত হয়ে গেছে। শাইনি এখান থেকে চলে যায়, বাথরুমে কিছু কাপড় চোপড় রেখে আসে ময়লাযুক্ত। শ্বশুরকে বলে বালতিতে যেন পানি ভরে রাখে, কাপড়গুলো সে পরে কেচে দেবে। কুটিচ্চা তার স্ত্রীকে পাউডার মাখাতে ব্যস্ত। প্রতিদিনই নতুন নতুন করে সাজিয়ে রাখে তার স্ত্রীকে। এ যেন ভালোবাসার অন্যরকম বহিঃপ্রকাশ তার। একটু পরে দেখা যায় শাইনির অপেক্ষা না করে কুটিচ্চা সেই কাপড়গুলো নিজেই কাচতেছে। তাদের মাঝে বোঝা হয়ে থাকতে চাচ্ছিল না কুটিচ্চা তার স্ত্রী। ডেটল এবং পচা গন্ধে শাইনির ভেতর থেকে সব যেন বেরিয়ে আসতেছিল। তার শ্বশুরকে খাবার দেয়। কুটিচ্চা নানাপ্পার কথা জিজ্ঞেস করলে শাইনি তাকে বলে তারা পরে খেয়ে নেবে। এসব কিছুর গন্ধে শাইনির যেন পেট ভরে গেছে, তাই সে খেতে পারতেছিল না। শাইনি রুমে এসে ভেতর থেকে রুটি বের করে এক টুকরো খায়। এ সময় তার স্বামী রাজিদাকে ফোন করে। কি অবস্থা সবার, কেমন আছে মা বাবা, সবকিছুই জানতে চায় সে। দুঃখ ভরা মন নিয়ে শাইনি বলতেছিল এখানে শুধু মাই ভালো আছে, আর সবাই অতিষ্ঠ। অতি দ্রুত যেন কাজের লোকের ব্যবস্থা করে রাজি, কিন্তু বাইরে লকডাউন চলতেছিল। এ সময় লোক কোথায় পাবে সে? তারা বৃদ্ধ বা অসুস্থ যাই হোক না কেন, তারা তো আমাদের বাবা মা, তাদের প্রতিও তো আমাদের অনেক কর্তব্য রয়েছে। সুতরাং একটু ম্যানেজ করে নিও। অনিচ্ছা হলেও শাইনির করার কিছু ছিল না তাদের দেখাশোনা করা ছাড়া। এরপর রাতে আবারও কিরণের সাথে কথা বলতেছিল শাইনি। কিরণ বারবারই জিজ্ঞাসা করতেছিল কি খেয়েছো, কেমন আছো, সারাদিন কেমন কাটলো, আলগা পিরিত যারে বলে আর কি। শাইনি কিরণকে বলে এসবে সে বিরক্ত হয়ে গেছে, এসব প্যারা নিতে পারতেছে না সে আর। যার বাবা মা সেজন্য এসে দেখাশোনা করে। কিরণ কিন্তু এ জায়গায় একটু ভালো কথা বলে, তার হাজবেন্ড বাসায় এলে কেমন করে চলবে, সে তো ভালো জব করে একটা। এর পেছনে অন্য একটি উদ্দেশ্যও থাকতে পারে, তার স্বামী বাইরে থাকলেই তো তার সুবিধা বেশি। শাইনি বলতেছিল যে চাকরি 25,000 টাকা মাইনে পায়, এর থেকে খেতে কাজ করলেও বেশি ইনকাম করতে পারবে, আর এখানে আসবেই বা কেন? শহরে তো অনেক ভালো থাকে সে, এসব ঝামেলা তো তাকে পোহাতে হয় না। হয়তো একটু পালিয়েই বেড়াচ্ছে সে। পরের দিন নার্স আসে দেখতে। নার্স দেখেই বুঝে যায় ঠিকঠাক যত্ন নেওয়া হচ্ছে না রোগীর। রানী চলে গেছে তাই এই অবস্থা। শাইনি তো তার যত্ন নিচ্ছে না ঠিকঠাক মতো, আর এখন একটু খেয়াল না রাখলে অনেক অসুস্থ হয়ে যাবে সে। শাইনি বলতেছিল অনেক খেয়াল রেখেছি, আর পারবো না, এর বেশি আমি করতে পারবো না। আর যে বিছানায় শুয়ে আছে তার আবার কিসের অসুস্থতা? এ কথা বলে শাইনি সেখান থেকে চলে যায়। কুটিচ্চা সবকিছু বাইরে থেকে শোনে। দুঃখ ও মন খারাপ হলেও তার কিছু করার ছিল না, তারা তো ছিল বৃদ্ধ। শাইনি আজ বাবার বাড়িতে যাবে তার ছেলেকে রেখে আসতে। এটা তো ছিল তার বাহানা। এসব থেকে কিছুক্ষণের জন্য মুক্তি পেতে যাচ্ছিল সে। বাবাকে বলে যায় সন্ধ্যার আগেই ফিরবে, এ দিনটুকু যেন সামলে নেয় সে। কুটিচ্চারও কিছু করার ছিল না, স্ত্রীকে তো সে অনেক ভালোবাসে, ফেলেও দিতে পারবে না। যাই হোক শাইনি গাড়ি নিয়ে বের হয়ে যায়। রাস্তায় কিরণকে ফোন করে, ছেলেকে 4-5 দিনের জন্য নানু বাড়িতে রেখে আসতেছে, আর এই 4-5 দিন আরামে দেখা করতে পারবে তারা, কোনো ঝামেলা হবে না। কিরণ হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এসেছে। সাধারণত কিরণ বাড়ি থেকে বের হয় কম, তার 2-3 জন বন্ধু রাস্তার পাশেই বসেছিল। কিরণও এসে তাদের মাঝে জয়েন করে। এখানে আসার কিরণের আরো একটি কারণ আছে, এই রাস্তা ধরেই যাবে শাইনি, এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছে। এটা শাইনিরও আবদার ছিল। কিরে তোকে তো দেখাই যায় না, 24 ঘন্টা বাড়িতে বসে থাকিস, লজ্জা করে না? কিরণ উল্টো জবাব দিয়ে বলে 24 ঘন্টা তো তোরা রাস্তার পাশেই বসে থাকিস, তোদের লজ্জা করে না? এসব কথাবার্তার মধ্যেই শাইনির গাড়ি তাদেরকে পাস করে যায়। যাওয়ার সময় শাইনি 2-1 হর্নও বাজায়। এখানে একজন বলতেছিল কে রে এটা, শাইনি না? জিনিসটা কিন্তু সেই, কিন্তু কার জন্য এখানে এসেছে বা কার জন্যই হরেন দিল বুঝলাম না তো। লাস্ট যেদিন জবিন ভাই এসেছিল শাইনি প্রায়ই খোঁজ নিত তার, রাতে মাঝে মধ্যে আমি নামিয়ে দিতাম। এখানে জাবিন ভাই নামে যে ছিল তার সাথে একটা সম্পর্কে ছিল শাইনি। এসব কথা শুনে অবভিয়াসলি খারাপ লাগতেছিল কিরণের। এই জিনিসটা বুঝতে পেরে সামাদ তাকে দূরে ডেকে নিয়ে যায়, আর বলতেছিল ভাই এদের কথায় কাজ নিস না, রাগও করিস না প্লিজ, আর এই পাগলদের মাথায় গোবর ছাড়া কিছুই নেই। রাতে একটি গেটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কিরণ আর সামাদকে। প্রেমিকরা তো আবেগী হয়, যত সব রিস্ক যারা পাহারা দেয় তাদের। 2-3 ঘন্টা বাইরে দাঁড়িয়ে থাকতে হয়, মশার কামড়ও খেতে হয়, বৃষ্টিতেও ভিজতে হয়, আরো কত কিছু। এবার আর সামাদ যেতে চাচ্ছিল না। আরে ভাই তুই না গেলে কে যাবে, তুই ছাড়া আমার আপনই বা কে আছে? এবার মোটরসাইকেল নিয়ে যাব, যা, এবার মশার কামড় খেতে হবে না, বৃষ্টিতেও ভিজতে হবে না, একটা ব্যবস্থা করব ঠিকই।
এসব কথা বলতে বলতে শাইনি ফোন দেয় কিরণকে। এরপর বাইকে চেপে শাইনির বাসার দিকে রওনা হয় সামাদ আর কিরণ। সামাদ বারবারই বলতেছিল এ সময় আমার বাড়িতে ঘুমানোর কথা ছিল, কিন্তু মশার কামড় খেতে যেতে হবে তোর সাথে। যাই হোক তাড়াতাড়ি ফিরিস। রাতের অন্ধকারে রাস্তা খুঁজে খুঁজে কিরণ শাইনির বাসার দিকে যাচ্ছে। এর আগেও অনেকবার এসেছে এখানে, সুতরাং অন্ধকার হলেও রাস্তাটি খুব ভালোভাবে চেনা তার। শাইনি দরজা আগে থেকেই খুলে রেখেছে। সোজা কিরণ তার রুমে ঢুকে বিছানায় বসে যায়। এক সপ্তাহ থেকে দেখা নেই তাদের। কতদিন তাদের বাড়িতে আসা হয়নি কিরণের। কেমন জানি শাইনিকে আনমনা দেখাচ্ছিল। কি হয়েছে সোনা? তুমি আমার পুরাতন শাইনি হয়ে যাও, যাকে আমি চিনি। 4-5 দিন দেখা করতে পারিনি সমস্যার জন্য, এখন তো আর প্রবলেম নেই। এরপর শাইনি তাকে বলতেছিল সারাদিন অনেক কাজকর্ম করতে হয় তাকে, অনেক ক্লান্ত সে। তুমি কি আমায় একটু হেল্প করতে পারবে? এই জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে? কিরণ একটু অবাকই হয়ে যায়। কি বলছে এসব? কিছু বুঝতেছিল না সে। 3-4 বছর হয়ে গেছে, কোন দিন এক গ্লাস শান্তিতে পানি খেয়েছে শাইনি সেটাও তার মনে নেই। সত্যি খুব বিরক্ত। আর এত কিছু করেই কি লাভ? কার জন্য করতেছে সে? হাজবেন্ডও কাছে থাকার কথা, সেও নেই। এসব আর ভালো লাগতেছে না শাইনির। এর শেষ করতে চায় সে। কিরণ এবার সব বোঝে শাইনির মাথায় কি চলতেছে। কিরণের গলা মুখ শুকিয়ে যায়, হাত পা সবকিছু কাঁপতেছিল তার। কি বলছে এসব শাইনি? শাইনি এসব দেখে তাকে একটু সান্ত্বনা দেয়। চুপচাপ তুমি আমাকে শুধু অনুসরণ করবে। 3-4 বছর ধরে বুড়িটা বিছানায় পড়ে আছে। সকালে যদি মরার খবর শোনে সবাই, কেউ সন্দেহ করবে না, সবাই ভাববে স্বাভাবিক মৃত্যু। যেহেতু বাইরে লকডাউন চলতেছে, পোস্টমর্টমের জন্য লোকও আসবে না, চার্চ থেকেও লোক আসবে না। বুড়িটাকে যদি কেউ ভালোবেসে থাকে সেটা হলো বাবা। সেও তো বেশ কষ্ট পাচ্ছে, তারও তো একটু মুক্তির দরকার। কিন্তু কিরণ তো প্রচুর ভয় পাচ্ছে, এসব করতে পারবে না সে। শাইনি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করায় ঠিকই। তারা দুজন চুপি চুপি রাতের অন্ধকারে শাশুড়ির রুমে যায়। কুটিচা তখন পাশের রুমে ঘুমাচ্ছিল। কিরণ তখন জানতে চায় কিভাবে কি করবে। শাইনি তাকে সাবধান করে শরীরে হাত লাগানো যাবে না, যেহেতু অসুস্থ, চামড়া ছিঁড়ে যেতে পারে আর তাতে মানুষের সন্দেহ হবে। এরপর শাইনি বাথরুমে যায় একটি তোয়ালে ভিজে আনতে। বৃদ্ধাটি করুণ দৃষ্টিতে তাকিয়েছিল কিরণের দিকে। মুখে কিছু না বলতে পারলেও চোখ দিয়ে যেন হাজার কথায় বেরোচ্ছে তার। কিরণও ছিল নিরুপায়। অনিচ্ছা সত্ত্বেও কিরণের সাথ দিতে হচ্ছে তাকে। ভেজা তোয়ালেটা মাথার নিচে দিয়ে দিয়ে দুজনে তোয়ালেটা টেনে শেষ করে দেয় বৃদ্ধাটিকে। যেহেতু 3-4 বছর থেকে অসুস্থ ছিল, শরীরের মুভমেন্ট কথাবার্তা কিছুই করতে পারতো না সে। এক দৃষ্টিতে শুধু তাকিয়েই ছিল আর চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়তেছিল। মৃত্যু নিশ্চিত জেনে তারা দুজন রুম থেকে চলে যায়। কিরণ ভয়ে বারবার পানি খাচ্ছিল, এখনো তার ভয় কাটেনি। সকালে যদি কেউ মনে করে এটা স্বাভাবিক মৃত্যু না, তখন কি হবে? কেউ কিছুই মনে করবে না, সিম্পল বিষয়। সকালে উঠবো, জোরে জোরে চিৎকার করে বলবো মা চলে গেছে। করোনার সময়কাল, আশেপাশ থেকে কেউ আসবে না, গির্জা থেকেও আসবে না। টেনশন নেওয়ার একেবারেই কারণ নেই। হঠাৎ করে কিরণের মনে প্রশ্ন জাগে, আচ্ছা সত্যি মারা গেছে তো? একথা শুনে শাইনিরও যেন একটু ভয় পেয়ে যায়। হঠাৎ একথা বলল কেন? নিশ্চিত হওয়ার জন্য তারা দুজনে সেই রুমে যায় আবার চেক করার জন্য। ভালোভাবে শ্বাস প্রশ্বাস চেক করতেছিল, না বেঁচে নেই। রুম থেকে বেরোনোর আগে শাইনির হঠাৎ মনে পড়ে, এই আমরা যে তোয়ালেটা ব্যবহার করেছিলাম সেটা কোথায়? টেনশন যেন আবারও বেড়ে যায়। রুমে নিয়ে গিয়েছিলাম নাকি? কিরণকে জিজ্ঞেস করে। কেমন যেন বিবর্ষকর। আশেপাশে বারবারই খুঁজতেছিল কিন্তু কোথাও পাচ্ছিল না। এ রুম থেকে বেরিয়ে নিজের রুমে যায়, এখানে রেখেছি হয়তো, কিন্তু কোথাও তো নেই। কিরণও হেল্প করতেছে তাকে খুঁজতে, কোথায় রেখেছে তোয়ালেটা। কিরণকে বসিয়ে রেখে শাইনি বাইরে যায়। শাইনির কেমন যেন সন্দেহ লাগতেছিল, এজন্য সে শ্বশুরের রুমে যায় ঘুমিয়ে আছে কিনা নিশ্চিত হওয়ার জন্য। না, ইনি তো ঘুমাচ্ছেন। আবারও সে শাশুড়ির রুমে আসে। কিরণের টেনশন যেন কমতেছেই না। এমনিতে সে অনেক ভয় পায়, তার মধ্যে এরকম কাণ্ড। কিরণকে সে কাছে টেনে নেয়, তাকে বলতেছিল আমি এতদিন জাহান্নামে ছিলাম আর তোমার কারণেই আমি মুক্তি পেলাম আজ। আর এটা তোমার সমর্থনের কারণেই হয়েছে, না হলে আরো এরকম কষ্ট কতদিন পেতে হতো কে জানে। এরকম মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে সব ভুলিয়ে দেয় কিরণকে। তারপর এরা আবারও একত্রিত হয়। কিরণের এবার ফেরার পালা। যখন পেছনের দরজা দিয়ে বের হতে যাবে, শাইনি তাকে এগিয়ে দিতে যায়, কিন্তু দরজা তো ছিল তালা দেওয়া। অপর একটি দরজার কাছে যায়, সেটিও বাইরে থেকে আটকানো। কিছুতেই বের হতে পারতেছিল না। বিদ্যুৎও নেই ঘরের মাঝে, কে যেন ফিউজটি খুলে রেখেছে। শাইনি বারবারই ভাবতেছিল এটা কার কাজ? এটা কি কুটিচ্চার কাজ? আবার ভাবতেছিল তার তো দৃষ্টিশক্তি কম, কানেও কম শোনেন, সে এসব কিভাবে করবে? আর এখানেই বা কে আসতে পারে? তোমার কি বন্ধু আসতে পারে ভিডিও রেকর্ড করার জন্য? কিরণ তাকে বলে তাহলে ভেতর থেকে তালা দিবে কেন? তারা দুজনেই অপর একটি রুমে যেতে যাচ্ছিল। ছাদে কি যেন শোনা যাচ্ছে, নিশ্চয়ই উপরে কেউ আছে। নিশ্চিত হওয়ার জন্য শাইনি সিঁড়ি বেয়ে উপরে উঠতেছিল, কিরণ নিচেই থেকে যায়। এমনিতে সে অনেক ভয় পায়, এসব ঘটনার কারণে সে একেবারেই জড়সড় হয়ে গেছে। শাইনি প্রায় ছাদে উঠেই গিয়েছিল, এমন সময় ছাদের দরজাটা দুম করে তার মাথায় পড়ে। মাথায় আঘাত লাগার কারণে শাইনি সিঁড়ি বেয়ে গড়াতে গড়াতে নিচে পড়ে যায়। কিরণ যখন
শাইনির কাছে আসতে যাবে এমন সময় কে যেন তার পায়ে সজোরে আঘাত করে। শাইনির মাথায় আঘাত লেগেছে আর কিরণের পায়ে। তারা দুজনেই অসুস্থ। কে আছে এই ঘরের মাঝে আর কে বা এসব করতেছে? তখন আমাদের দেখানো হয় কুটিচ্চার ভিন্ন একটি রূপ, অর্থাৎ এসবের পিছনে কুটিচ্চার হাত। যখন তারা বৃদ্ধের ঘরে প্রবেশ করেছিল, তাকে রুমাল দিয়ে পেঁচিয়েছিল, তখন কুটিচ্চা একটি দুঃস্বপ্ন দেখে জেগে উঠেছিল। যখন কাজ শেষে শাইনি এবং কিরণ রুম থেকে বেরিয়ে যায়, একটু পরেই কুটিচ্চা তার স্ত্রীকে দেখার জন্য রুমে যায়। স্ত্রীর পাশে বসে বারবারই শোনা শোনা বলে ডাকতেছিল। কেমন যেন কোনো সারা শব্দ পাচ্ছিল না সে। চোখের পাশ দিয়েও ভেজা। সে বুঝতে পারে সে অনেক কেঁদেছে রাতে। কি হয়েছে তোমার? এত কেঁদেছো কেন? একটু ভালো করে লক্ষ্য করলে দেখে গলায় ভেজা তোয়ালে বেছানো। তখন তার বোঝার বাকি থাকে না এই ঘটনা সম্পর্কে। ভালোবাসার সেই মানুষটিকে হারিয়ে বড় একা হয়ে যায় কুটিচ্চা। অনেক কাঁদতেছিল কুটিচ্চা। যখন কুটিচ্চা সেখান থেকে বেরোয়, শাইনি বলতেছিল সকালে উঠে সে চিৎকার করবে মা আর নেই। সবাই ভাববে স্বাভাবিক মৃত্যু। তাদের প্ল্যানিং এর কথাবার্তাগুলো শুনে ফেলেছিল কুটিচ্চা। কুটিচ্চা তখনও শিওর হতে পারতেছিল না শাইনির সাথে আর কে আছে, এ কাজে কে তাকে সাহায্য করতেছে। সেজন্য শাইনির রুমে যায় চেক করার জন্য। এখানে এসে এটা কুটিচ্চা খুঁজে পায়। এতে তার বোঝার বাকি থাকে না শাইনির সাথে নিশ্চয়ই কেউ আছে। কুটিচ্চা এখানে সিদ্ধান্ত নেয় এর কঠিন বদলা নেবে সে, যে তার ভালোবাসার মানুষটিকে মেরেছে। শাইনি যখন চেক করতে গিয়েছিল কুটিচ্চার রুমে, কুটিচ্চা তখন জেগেই ছিল। তখন মুখ ঘুরিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছিল। শাইনি চলে যাওয়ার পর কুটিচ্চা ছেলেকে ফোন করে। মাঝরাতে ফোন করা দেখে ছেলে চমকে যায়। কি হয়েছে বাবা? মা ঠিকঠাক আছে তো? কুটিচ্চা তাকে কাঁদো কাঁদো গলায় বলে, কিছু হয়নি, আর তোর মা তো শান্তিতে ঘুমাইতেছে। যাই হোক, যেটাই হোক, কাল সকালে তুই ঠিক বাড়িতে আসবি। ছেলেও আসতে চায়। এরপর কুটিচ্চা জামা কাপড় ভালোভাবে বেঁধে গুছিয়ে নেয়। এ যেন যুদ্ধের প্রস্তুতি। কুটিচ্চারই সেটিং করা ছিল, যার কারণে ছাদের দরজাটি মাথায় আঘাত করে শাইনির। আরেকটি বড় রেঞ্জ দিয়ে পায়ে আঘাত করে কিরণের। এদিকে কিরণ শাইনি অনেক কষ্ট করে একটি রুমে এসে প্রাথমিক চিকিৎসা নিচ্ছিল। একটু পরেই ব্যথা কমে যাবে। কিরণকে সান্ত্বনা দিচ্ছিল শাইনি। শাইনি বেশ শক্ত। কিরণ বারবারই জানতে চাচ্ছিল এই ঘটনার পেছনে কে। শাইনির একটু সন্দেহ ছিল কুটিচ্চার দিকে, তাই সে আবারও রুমটি চেক করতে যায়। এবার সে সেখানে ভেজা তোয়ালেটটি দেখতে পায়। এতে শাইনি বুঝে যায় এই ঘটনাগুলো ঘটাইতেছে তার শ্বশুরই। রুমে বিদ্যুৎ ছিল না, আর ফিউজটাও কে যেন খুলে নিয়েছে। অন্ধকারে ঠিকঠাক দেখতে পারতেছিল না তারা, তাই ফিউজটি খুঁজতেছিল কুটিচ্চার রুমে। বুড়ো আমাদের মতো না, এ বাড়ির আনাচে কানাচে তার মুখস্থ। আমরা অন্ধকারে দেখতে না পারলেও বুড়ো ঠিকঠাকই দেখতে পারে, আর এই বুড়োই এই কাজগুলো করতেছে কিরণকে জানায়। এসব শোনার পর কিরণও ভয়ে জড়সড়, আর এখান থেকে পালানোর উপায় জানতে চাচ্ছিল বারবারই। এখন আর ভয় পেয়ে লাভ নেই, আর এখান থেকে পালাতে চাইলে শুধু সকাল পর্যন্তই পালিয়ে থাকতে পারবে। যেহেতু বুড়ো সব জেনে গেছে, তাই একেও শেষ করতে হবে আমাদের। বুড়ো বুড়িটাকে অনেক ভালোবাসতো। সবাই ভাববে বুড়িটার শোকে বুড়োটাও মারা গেছে। এবার কিরণ আরো বেশি ভয় পেয়ে যায়। নিশ্চয়ই আমরা ধরা পড়ে যাব, কোনো একটি গন্ডগোল নিশ্চয়ই বাঁধবে। একটু ভাবার জন্য সময় চেয়ে নেয় শাইনি। এরপর বলে বুড়োটাকেও শেষ করতে হবে। আমাদের কাছে অন্য কোনো উপায় নেই। এখানে আমরা আটকা পড়ে গেছি। একমাত্র উপায় হলো এই বুড়োটাকে শেষ করে এই ঝামেলা থেকে মুক্ত হওয়া। কিন্তু সাবধান, গায়ে যেন কোনো ক্ষত চিহ্ন না থাকে, তবেই আমাদের পরিকল্পনা অনুযায়ী সব হবে। কুটিচ্চা তার স্ত্রীর জন্য নতুন কাপড়টি এনেছিল, সেটি জড়িয়ে কাঁদতেছিল। সেটি তার স্ত্রীর টেবিলের উপরে রেখে রুম থেকে বেরিয়ে যায় নতুন মিশনে। শাইনি এবং কিরণও খুঁজতেছিল কুটিচ্চাকে। অন্ধকারে দেখতে না পেরে এই কূপ জ্বালিয়ে খুঁজতেছিল। আড়াল থেকে কুটিচ্চা কিছু একটি ঢিল ছুঁড়ে মারে, যার আঘাতে বাতিটি ভেঙে শাইনির হাতে আগুন লেগে যায়। একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। কাজের মেয়ে রানী যখন বাসা থেকে চলে গিয়েছিল, কুটিচ্চা তার স্ত্রীর বেডের পাশে একটি সুইচ লাগিয়েছে, যেন তার প্রয়োজন হলে এই সুইচটি চাপ দেয় সে। যেহেতু সে কথা বলতে পারতো না, তাই এই ব্যবস্থা করেছিল কুটিচ্চা। আর এজন্য যখন কিরণ শাইনি তোয়ালে দিয়ে পেঁচিয়েছিল তাকে, বারবারই চেষ্টা করতেছিল বৃদ্ধা এই সুইচটি চাপার জন্য। এরপর ড্রয়িং রুমে কুটিচ্চা এবং শাইনি প্রায় সামনাসামনি হয়। এখানে কুটিচ্চা কিছু নারিকেল তাদের দিকে ছুঁড়ে মারতেছিল অনবরত। একের পর একে নারকেলের আঘাতে তারা কোণঠাসা। কিরণ কুটিচ্চাকে ধরেই ফেলে। কুটিচ্চা পিছাতে পিছাতে নারকেল ছিঁড়ানোর যন্ত্রটি কিরণের পিছনে লেগে যায়। দুজনকে প্রায় আত্মরা অবস্থায় এখানে ফেলে কুটিচ্চা সেখান থেকে পালায়। যেহেতু তারা দুজন ছিল, তাদের দূর থেকে আঘাত করাই বেটার। এরপর কুটিচ্চা যখন আবারও আঘাত করতে যায় কিরণকে, তখন পেছন থেকে সেই রেঞ্জ দিয়ে কুটিচ্চাকে আঘাত করে শাইনি। এতে মাটিতে পড়ে যায় সে। তাকে অনবরত মারতে থাকে। কিরণকে রান্নার রুমে পাঠানো হয় ম্যাচ বক্সের জন্য। কুটিচ্চা একটু সুযোগ বুঝে শাইনিকে লাথি মারে। শাইনিরও মাথায় আঘাত লেগে নিচে পড়ে যায়। এই সুযোগে কুটিচ্চা সেখান থেকে আবারও পালায়। যখন কোনোভাবে কুটিচ্চার সাথে পেরে উঠতে পারতেছিল না তারা, কুটিচ্চার স্ত্রীর রুমে পাশে গিয়ে বারবার চিৎকার করে বলতেছিল, শাইনি, তুমি বেরিয়ে না আসলে এই পুরীটাকে কেরোসিন দিয়ে জ্বালিয়ে দেব। ভালোবাসার মানুষটির এরকম পরিণতি চায় না কুটিচ্চা। ধীরে ধীরে বেরিয়ে আসে। কিরণ এবং শাইনি মিলে খুব মারে বুড়োটাকে। আঘাতের
একের পর আঘাত করে ক্ষতবিক্ষত করে দিয়েছিল কুটিচ্চার সমস্ত শরীর। দেয়ালে যখন পিঠ ঠেকে যায় মানুষ তখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। প্রায় শেষ মুহূর্তে কুটিচ্চা ঘুরে আঘাত করে, এ যেন বাঁচার শেষ চেষ্টা। সেখান থেকে সরে কুটিচ্চা কোনো রকমে পুলিশকে ফোন করে। আবারও যখন শাইনি কুটিচ্চার রুমে চেক করতে আসে, সেখানে মোবাইলটির লাইট অন দেখে মোবাইলটি চেক করে সে মোবাইলের লাস্ট নাম্বার দেখে সে বুঝে যায় পুলিশকে অলরেডি ফোন করে দিয়েছে বুড়োটা। আর এটা কিরণকে এসে বলে সর্বোচ্চ 1 ঘন্টা সময় আছে তাদের হাতে। এর ওই মাঝে বুড়োটাকে খুঁজতে হবে এবং শেষ করতে হবে। আর এখন তাদের দুজনের যে অবস্থা, তারা দুজন তার সাথে পেরে উঠবে না। তাই কিরণকে তার পাহারা দেওয়া বন্ধুকে ডাকতে বলে। কিরণও তার ফ্রেন্ডকে ফোন করে আসতে বলে। একটি আম গাছ বেয়ে ছাদ দিয়ে ভেতরে আসতে বলে। ভেতরে এসে তার বন্ধু জিজ্ঞেস করে, কিরে ভাই তোদের এই অবস্থা কেন? তারা তাকে বলে কুটিচ্চা তাদেরকে মেরে ফেলার চেষ্টা করতেছে। সামনে দাঁড়িয়েই আছে কুটিচ্চা, হাতে একটি অস্ত্র নিয়ে কুটিচ্চার দিকে তেড়ে যায় জামাত। যখন সে এগিয়ে যাচ্ছিল দৌড়ে, কুটিচ্চার পাতা ফাঁদে মেঝেতেই পড়ে যায় সে। আর এ অবস্থায় কুটিচ্চা একটি লাঠি দিয়ে তার মাথায় জোরে আঘাত করে। ব্যাস, তার চ্যাপ্টা শেষ। এবার শাইনি এবং কিরণের পালা। শাইনি সেখান থেকে সরে রান্নাঘরে এসে তার হাজব্যান্ডকে ফোন করে, কেউ একজন আমাদের বাড়িতে ঢুকেছে। বাবার চিৎকার শোনা যাচ্ছে। ভয়ে আমি দরজা লক করে ঘরে বসে আছি, কি করব বুঝতেছি না, দয়া করে কাউকে ফোন করে আসতে বলো এখানে। একথা বলতেই পিছন ঘুরে দেখে কিরণ সবই শুনে ফেলেছে। কিরণ এখন বুঝে গেছে নিজেকে বাঁচানোর জন্য কিরণকে ভাসানোর চেষ্টা করতেছে। গত 8-9 মাস থেকে কিরণকে ঠকাচ্ছে সে। শাইনি তার সাথেও বিশ্বাসঘাতকতা করার পরিকল্পনা করতেছে। তাই শাইনির গলা চিপে ধরে সে। তাদের মাঝেই ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তারা দুজন দুজনকে আঘাত করতে থাকে। বিশ্বাসঘাতকের শাস্তি নিজ হাতেই দিবে কিরণ। শাইনিকে মেঝেতে ফেলে রেখে কুটিচ্চার দিকে এগিয়ে যাচ্ছিল কিরণ। কুটিচ্চার দরজা যখন ধাক্কা দেয় সে, তার উপরে কিছু একটা পড়ে, আর এটা পড়ার কারণেই সে সেখানে শেষ। এ অবস্থাতে যখন কুটিচ্চার দরজা খুলে আসে, আহত ক্লান্ত অবস্থাতে মেঝেতে পড়ে যায়। আর এই সুযোগটা কাজে লাগায় শাইনি। বহু কষ্টে দরজার পাশে দাঁড়িয়ে মুখের ভেতরে রাখা চাবিটি বের করে দরজাটি খোলে। তখন অলরেডি সকাল হয়ে গেছে। দরজা খুলতেই দেখা যায় বাইরে অলরেডি পুলিশও এসে গেছে। পুলিশ এখান থেকে কিরণ শাইনির দেহ উদ্ধার করে। কুটিচ্চার ছেলেও বাসায় এসেছে আজ। কুটিচ্চা এখনো জীবিত, দ্রুত তাকে হসপিটালে নিয়ে যাচ্ছে। কুটিচ্চার ছেলে ভেতরে প্রবেশ করলে তার মাকে বিছানায় শায়িত অবস্থায় দেখতে পায়। আর এখানেই এভাবে গল্পটি শেষ হয়।